করোনাকালে আইসিইউর জন্য যখন দেশ জুড়ে হাহাকার, তখন 2020 সালের 2রা জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা সদর হাসপাতালগুলোতে 10,000 আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ দেন। 2020 সালের 2রা জুন, এখন 2024 সালের এপ্রিল মাস, তার মানে পুরো 4 বছর হয়ে গেছে। প্রধানমন্ত্রী শুধুমাত্র নির্দেশ দিয়েই শেষ করেছেন তার দায়িত্ব, এরপরে সেটা আর পালন করা হয়নি। কয়লা আমদানি করতে পারেন না, গ্যাস আমদানি করতে পারেন না, আপনি তেল দিতে পারেন না, জন্য আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে থাকে। সেই সময় আপনি নতুন করে আরও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলছেন, কারণ এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলেই তো লুটপাটের সুযোগ তৈরি হয়। 30,000 40,000 কোটি টাকার প্রজেক্ট আপনি 1,30,000 কোটি টাকায় নিয়ে যেতে পারেন। তখন আপনার অলিগারদের পকেট ভরে এবং সেখানে আপনাদের কমিশনগুলো বাড়তে থাকে। এভাবেই দেশটা চলছে। যে সরকার এবং সরকারের স্বয়ং প্রধানমন্ত্রী দেশের জনগণের সাথে প্রতারণা করে, সেই সরকারের কাছ থেকে আমরা কি আশা করতে পারি? করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন দেশের সবগুলো সরকারি হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিইউ স্থাপন করা হবে, অথচ দেশের 32টা জেলায় একটাও আইসিইউ বেড নাই। অথচ প্রধানমন্ত্রী যখন এটা ঘোষণা করলেন, তখন সরকারের মন্ত্রী, এমপি এবং সরকারের 5 বুদ্ধিজীবীরা গলার রক ফুলিয়ে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী কত মহানুভব, প্রধানমন্ত্রী প্রত্যেকটা বিষয় মনিটরিং করছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করছেন, দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে তিনি কত সচেতন, কত চিন্তা করেন। অথচ বাস্তবতা হচ্ছে দেশের অর্ধেক জেলায় একটাও আইসিইউ বেড নাই। তার মানে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েই শেষ, সেটা বাস্তবায়ন হবার কোনো প্রয়োজন এই দেশে নাই। এবং শুধুমাত্র ঘোষণা দিলেই যখন আপনি মহানুভব হয়ে ওঠেন, আপনি প্রশংসা পান, তখন সেটা বাস্তবায়নের কোনো প্রয়োজন তো আসলে পড়ে না। শতভাগ বিদ্যুতায়নের দেশ বলে আপনি আলোকসজ্জা করেছেন, আপনি সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ ব্যবস্থাকে আপনি কোথায় নিয়ে গেছেন সেটা ঘোষণা করেছেন, যদিও এটা মূলত আপনি করেছেন আপনার অলিগারদের পকেটে ক্যাপাসিটি চার্জের নামে লক্ষ লক্ষ কোটি টাকা, জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা তুলে দেবার জন্য, রেন্টাল কুইক রেন্টাল পদ্ধতিকে জায়েজ করবার জন্য আপনি সংসদে দাঁড়িয়ে আপনি বিদ্যুৎ ব্যবস্থাকে আপনি কোথায় নিয়ে গেছেন সেই ঘোষণা করেছেন। সেই বিদ্যুৎ ব্যবস্থা আজকে কী অবস্থা? আমি গ্রামে খোঁজ নিয়ে দেখেছি, সেখানে এখন 12 থেকে 14 ঘন্টা লোডশেডিং হয় প্রতিদিন। এমনকি মফস্বল অর্থাৎ জেলা শহরগুলোতেও দিনে 6 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে। এবং গরম তো মাত্র শুরু হলো, এখনও পুরোপুরি গরম আসলে পড়েনি। তার মানে সামনের দিনগুলোতে এই লোডশেডিংয়ের পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে? এবং সরকার তো এখন গত বছর থেকে ঘোষণা দিয়ে লোডশেডিং করছে। আমরা যারা ঈদে বাড়ি যাচ্ছি, যারা গ্রামে যাচ্ছি কিংবা মফস্বল শহরগুলোতে ফিরছি, তারা বুঝতে পারবো বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা আসলে এখন কোথায়। এই সরকার শুধুমাত্র জনগণের সাথে প্রতারণা করতে পারে, সরকারের প্রধানমন্ত্রীও শুধুমাত্র জনগণের সামনে স্টান্টবাজি করতে পারেন, কিন্তু বাস্তবত কার্যকর কোনো পদক্ষেপ তারা নিতে পারে না, কারণ তাদের প্রত্যেকটা পদক্ষেপ মানেই হচ্ছে লুটপাট। আপনি মেট্রো রেলের কথা বলেন, আপনি এক্সপ্রেসওয়ের কথা বলেন, আপনি পদ্মা সেতুর কথা বলেন, একজন রোগী যখন অসুস্থ হয়ে তার যখন আইসিইউর প্রয়োজন হবে, তখন তিনি কি পদ্মা সেতুতে গিয়ে তার আইসিইউর সেবা নেবেন? তিনি কি মেট্রো রেলে চড়ে তার চিকিৎসা করাবেন? আপনি অবশ্যই এই মেগা প্রকল্পগুলো করতে পারেন, কিন্তু আমরা 10 টাকার প্রকল্প 100 টাকায় চাই না, কারণ ওই 90 টাকাও আমার। আমি আমার টাকা আপনার হাতে তুলে দেব না, আপনাকে চুরি করার ব্যবস্থা করে দিতে চাই না। আমি অবশ্যই চাই মেট্রো রেল হোক। 10 টাকার মেট্রো রেল যদি 10 টাকায় হয়, তাহলে আমি আপনি যে খরচ করেছেন তাতে 10টা মেট্রো রেল তৈরি করতে পারবো। এবং সেই টাকা দিয়ে আমি মেট্রো রেল না তৈরি করে আরও সারা দেশে প্রত্যেকটা সরকারি হাসপাতালে আমি আইসিইউর ব্যবস্থা করতে পারবো। আমি আপনার লুটপাটের জন্য আমার কষ্টের টাকা ট্যাক্স এবং ভ্যাট হিসেবে আপনার হাতে তুলে দেই না। আপনি 30,000 কোটি টাকার প্রকল্প করেছেন 1,30,000 কোটি টাকায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে নাকি আরেকটা বিদ্যুৎ কেন্দ্র করবেন একই জায়গায়। তার মানে আবারও ওই 30,000 কোটি টাকার প্রকল্প আপনি করবেন 1,30,000 কোটি টাকায়। এই 1 লক্ষ কোটি টাকা আমার টাকা, দেশের জনগণের টাকা, এটার হিসাব আপনাকে দিতে হবে না। আমরা তো ওই প্রকল্প চাই না। আপনি ওই প্রকল্প করে লাভ কি? আমার ঘরে যদি বিদ্যুৎ না থাকে, আমি যদি বিদ্যুৎ না পাই, কলকারখানায় যদি বিদ্যুৎ না পাই, আমার শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধ্বংস হয়ে যায়, আমাদের দেশের শিল্প যদি ধ্বংস হয়ে যায়, আমাদের দেশের ব্যবসা বাণিজ্য যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার ওই প্রকল্প দিয়ে আমি কি করব? আমার দেশের কি হবে প্রকল্প দিয়ে? যেখানে 30,000 কোটি টাকার প্রকল্প আপনি 1,30,000 কোটি টাকায় করবেন এবং 1 লক্ষ কোটি টাকা আপনি লুটপাট করবেন, ওই প্রকল্প দিয়ে আমি কি করব? যদি সেই প্রকল্প থেকে আমার ন্যূনতম উপকারটা যদি না হয়, তাহলে সেই প্রকল্প দিয়ে আমার তো কোনো লাভ নাই।
আপনার কাছে তেল, গ্যাস, কয়লা আমদানি করার টাকা নেই, কিন্তু আপনি নতুন নতুন প্রকল্প করছেন, এবং যে প্রকল্পগুলো রয়েছে যেগুলো 2018 সাল পর্যন্ত যেগুলোর মেয়াদ ছিল সামিটের, সেটাকে আপনি প্রথম 2023 সাল পর্যন্ত বাড়িয়েছেন, এরপর আরও 5 বছর বাড়িয়েছেন, এবং এগুলোকে বসিয়ে রেখে আপনি তাদের পকেটে টাকা তুলে দিচ্ছেন। কেন? সিঙ্গাপুরের শীর্ষ ধনী হবার জন্য? সিঙ্গাপুরে সামিট যদি শীর্ষ ধনী হয় আর তার ভেতর যদি আপনার কমিশন থাকে, সেটা দিয়ে দেশের জনগণের লাভ নাই। আর দেশের জনগণের সাথে এই স্টান্টবাজি করে আর কতদিন? জনগণের ভোট ছাড়া জোর করে ক্ষমতায় আছেন, এ কারণে যাচ্ছে তাই করতে পারছেন। কিন্তু যেদিন ওই চেয়ার থেকে চলে যেতে হবে, সেদিন এই প্রত্যেকটা হিসাব দিতে হবে। আপনি 30,000 কোটি টাকার প্রকল্প যে 1,30,000 কোটি টাকায় করছেন, আপনি 10 টাকার প্রকল্প যখন 100 টাকায় করে আবার সেটা নিয়ে ফুটানি করেছেন, আপনি যে প্রকল্প 2018 সালে শেষ হবার কথা সেটা 2023 সালে অর্ধেক শেষ করে আপনি যখন দেখিয়েছেন আমরা কত বড় বড় উন্নয়ন প্রকল্প করেছি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলেছি, এই প্রত্যেকটা বয়ানের হিসাব নেওয়া হবে। সুতরাং সাবধান হন। যদি এখন সাবধান হয়ে লাভ নাই, যেই জায়গায় আপনারা চলে গেছেন সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। জনগণ ওই জায়গা থেকে আপনাদেরকে হটাবে। নিশ্চয়ই একদিন আপনাকে যেতে হবে। সারা পৃথিবীতেই অনেক স্বৈরাচার এসছে এবং সেই স্বৈরাচারের পতন তো একদিন হয়েছে, এবং যখন পতন হয়েছে সেই পতনগুলো অনেক করুণ হয়েছে, এবং তারপর যখন আপনার জনগণের সামনে হিসেব দিতে হবে, সে সময় আপনি বুঝতে পারবেন কতটা লুটপাট, জনগণের টাকা কিভাবে আপনারা লুটপাট করেছেন। আমি একটা রিপোর্ট পড়ি। অর্ধেক জেলায় নেই আইসিইউ সেবা, হাহাকার। সম্প্রতি প্রবাসী রহিম শেখের মুমূর্ষ মার আইসিইউ সাপোর্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করেন। সেখান থেকে জানিয়ে দেওয়া হয় নির্ধারিত আইসিইউ সিটের বিপরীতে লম্বা সিরিয়াল রয়েছে, ফলে বাধ্য হয়ে রোগীর স্বজনরা বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত বৃদ্ধাকে বাঁচানো গেল না। দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন প্রায় 2,500-এর বেশি রোগী ভর্তি থাকে এই হাসপাতালে। ভর্তি থাকা এবং বহির্বিভাগের রোগীদের মধ্যে অনেকেরই আইসিইউ দরকার হয়। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের ভরসাস্থল এই হাসপাতালে আইসিইউ বেড আছে মাত্র 20টি, এর মধ্যে 2-1টি প্রায় নষ্ট থাকে। দেশে আইসিইউ সেবা সাধারণ মানুষের নাগালের বাইরে। এখনও অনেক মুমূর্ষ রোগী প্রয়োজনে হাসপাতালে আইসিইউর সাপোর্ট পায় না। হাসপাতালগুলোয় আইসিইউর অভাব প্রকট আকারে ধরা পড়ে করোনাকালে। আইসিইউতে থাকা একজন রোগী যদি মারা যায়, তাহলে আমি হয়তো বা সিরিয়ালে যদি প্রথমে থাকি, তাহলে আমি তার পেটটা পাবো। এটা বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা। 3 বছর আগে প্রতিটি জেলা হাসপাতালে একটি করে নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 43টি জেলা হাসপাতাল ও 10টি মেডিকেল কলেজ হাসপাতালে 10 সজ্জার আইসিইউ চালুর একটি প্রকল্প গ্রহণ করা হয়। তবে এখনও সেসব হাসপাতালে কোনো আইসিইউ সেবা চালু হয়নি। সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মানবজমিনকে জানান, 13টি জেলায় 10টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ স্থাপন করা হয়েছে, বাকিগুলোতে কাজ চলছে। 13টি জেলায় 10টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ স্থাপন করা হয়েছে। অথচ প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন দেশের প্রত্যেকটা সরকারি হাসপাতাল, শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতাল না, প্রত্যেকটা সরকারি হাসপাতালে 10 সজ্জার নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। অথচ সেখানে মাত্র 13টা জেলায় 10টা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি হাসপাতালে মোট সজ্জার 10% আইসিইউ থাকতে হবে। বাংলাদেশের হাসপাতালগুলোতে আইসিইউ যেন সোনার হরিণ। দেশের 64 জেলার মধ্যে 32টি সদর হাসপাতালে আইসিইউ নেই। 64 জেলার মধ্যে 32টি, ঠিক 50%। করোনাকালে আইসিইউর জন্য যখন দেশ জুড়ে হাহাকার, তখন 2020 সালের 2রা জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা সদর হাসপাতালগুলোতে 10 সজ্জার আইসিইউ ইউনিট স্থাপনের নির্দেশ দেন। 2020 সালের 2রা জুন, এখন 2024 সালের এপ্রিল মাস, তার মানে পুরো 4 বছর হয়ে গেছে। প্রধানমন্ত্রী শুধুমাত্র নির্দেশ দিয়েই শেষ করেছেন তার দায়িত্ব, এরপরে সেটা আর পালন করা হয়নি। 3.5 বছর পার হলেও সে নির্দেশনা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আইসিইউ থাকা হাসপাতালের অনেকগুলোতে নেই পর্যাপ্ত দক্ষ জনবল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে আইসিইউ শয্যা রয়েছে 1185টি। এর মধ্যে ঢাকায় 728টি এবং ঢাকার বাইরে 457টি। এটা সরকারি বেসরকারি মিলিয়ে। ঢাকার সরকারি হাসপাতালে 367টি এবং চট্টগ্রামের সরকারি হাসপাতালে মাত্র 33টি আইসিইউ সাপোর্ট রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য হাসপাতালে আইসিইউ ইউনিটে যত রোগী ভর্তি থাকেন, অপেক্ষায় থাকেন, তার চাইতে কয়েক গুণ বেশি। এটা সারা দেশের বিবরণ এখানে দেয়া আছে। এরপর বলছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার এতদিন পরও আইসিইউ প্রস্তুত না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, 13টি জেলার 10টি মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ চালু হয়েছে।
বাকি 35টা জেলা আইসিইউর জন্য ভবন প্রস্তুত করছে গণপূর্ত বিভাগ। যন্ত্রপাতি নভেম্বরের মধ্যে বসানো শেষ হবে। তিনি দাবি করেন এলসি খোলার সমস্যা, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং প্রকল্পটি বিলম্বিত হয়েছে। তিনি বলেন 10 মিলিয়ন ডলারের উপরে হলে আন্তর্জাতিকভাবে ঠিকাদার প্রতিষ্ঠানে ব্যাংকের মাধ্যমে যেতে হয়, এতে তারা কিছু সমস্যায় পড়েছেন। আর 10 মিলিয়নের নিচে হলে স্থানীয়ভাবে সমাধান করা যায়। কর্তৃপক্ষ প্রকল্পটি সংশোধন করে দেশীয় উৎস থেকে আর্থিক যোগান দেওয়ার জন্য 2025 সালের 30শে জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তিনি জানান প্রকল্পটিতে তাকে নিয়ে মোট 4 জন পিডি পরিবর্তন হয়েছে। 2025 সালের 30 জুন আসতে আসতে আমরা হয়তো জানতে পারবো এই প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়ানো হয়েছে এবং খরচ বাড়ানো হয়েছে 3 গুণ। এভাবেই আসলে দেশটা চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার, প্রধানমন্ত্রীর ঘোষণার প্রায় 4 বছর পর আপনি 13টা জেলার 10টা শুধুমাত্র মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ স্থাপন করতে পেরেছেন। অথচ আপনি যখন স্টান্টবাজি করেছেন তখন কিন্তু আপনি ছাড় দেননি। স্টান্টবাজির সময় আপনি বলেছেন দেশের 64টা জেলার প্রত্যেকটা সরকারি হাসপাতালে 10টা করে আইসিইউর বেড থাকবে, অথচ সেখানে একটাও আইসিইউর বেড নাই। এরকম 32টা জেলা আছে। এরকম স্টান্টবাজি করে জনগণের সাথে এরকম ভাওতাবাজি প্রতারণা করে এই সরকার চলছে। এবং সবচেয়ে দুঃখের বিষয়, সরকারের সর্বোচ্চ জায়গায় যিনি আছেন, সরকারের প্রধানমন্ত্রী, তিনিও শুধুমাত্র স্টান্টবাজি করে ঘোষণা দিয়ে, তার মহানুভবতার পরিচয় দিয়ে সেখানেই তিনি ক্ষান্ত হচ্ছেন। এরপর সেই প্রকল্পগুলো আসলে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা তিনি খোঁজখবর রাখছেন না, এটাও তো আসলে বলা যায় না। কারণ সরকারের পক্ষ থেকে বরাবরই বলার চেষ্টা করা হয় আমাদের প্রধানমন্ত্রী কখনো ঘুমান না, উনি খুব সামান্য 2-3 ঘন্টা ঘুমান এবং বাকি পুরোটা সময় সব কিছু উনি মনিটরিং করেন। যিনি মনিটরিং না করলে একজন প্লেয়ার সেঞ্চুরি করতে পারে না, বাংলাদেশ ক্রিকেট টিম একটা ম্যাচ জিততে পারে না তিনি যদি খেলা না দেখেন। তিনি দেখলে সেই ম্যাচ বাংলাদেশ জিতে যায়। তাহলে প্রধানমন্ত্রী নিশ্চয়ই সব কিছু মনিটরিং করছেন। তার মানে তিনি যে 4 বছর আগে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা 4 বছর পরে এসে যে মাত্র 13টা জেলায় 10টা মেডিকেল কলেজ হাসপাতালে যে স্থাপন করা হয়েছে আইসিইউ বেড, সে সম্পর্কে তিনি নিশ্চয়ই ওয়াকিবহাল, জানার কথা তার। কিন্তু তারপরেও স্টান্টবাজি কিন্তু থামছে না। আপনি বিদ্যুৎ দিতে পারছেন না, আপনি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখেছেন কারণ আপনার কাছে ডলার নাই। আপনি এই প্রকল্পটা করতে পারছেন না কারণ আপনার কাছে ডলার নাই, আপনি যন্ত্রপাতি আমদানি করতে পারছেন না। আবার সেটা আপনি স্বীকারও করেন না, আপনি বলেন ডলার ক্রাইসিস কেটে যাচ্ছে। এই ধরনের ফাজলামোগুলো আপনি জনগণের সাথে সব সময় করে যাচ্ছেন, কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। অথচ এর মধ্যে আপনি যেখানে কয়লা আমদানি করতে পারেন না, গ্যাস আমদানি করতে পারেন না, আপনি তেল দিতে পারেন না, জন্য আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে থাকে, সেই সময় আপনি নতুন করে আরও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলছেন। কারণ এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলেই তো লুটপাটের সুযোগ তৈরি হয়। 30,000-40,000 কোটি টাকার প্রজেক্ট আপনি 1,30,000 কোটি টাকায় নিয়ে যেতে পারেন। তখন আপনার অলিগারদের পকেট ভরে এবং সেখানে আপনাদের কমিশনগুলো বাড়তে থাকে। এভাবেই দেশটা চলছে। আপনার বিদ্যুৎ নাই, গ্যাস নাই, কয়লা নাই, বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে আছে সরকারের অলিগারদের পকেটে। বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে রেখে তাদের পকেটে টাকা চলে যাচ্ছে। এ কারণে এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নাই। নতুন করে আরও প্রকল্পের কথা বলা হচ্ছে, কারণ প্রকল্প হলেই লুটপাটের সুযোগ তৈরি হয়। আপনি নতুন করে পদ্মা সেতু, মেট্রো রেল, আপনি এক্সপ্রেসওয়ে করেছেন, আরও এরকম প্রকল্প আপনি কন্টিনিউয়াসলি করতে থাকছেন, কারণ এই প্রকল্পগুলো করলেই আপনার পকেট ভরে। কিন্তু জনগণের জীবন বাঁচানোর জন্য যে প্রকল্পগুলো নেওয়া দরকার, যেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার, সেগুলোর ব্যাপারে আপনাদের ভ্রুক্ষেপ নেই। হয়তো সেখানে পয়সা কম, সেখান থেকে হয়তো লুটপাটের সুযোগ কম। যেহেতু মেগা প্রকল্পে মেগা লুটের সুযোগ আছে, কারণ আপনি মেগা প্রকল্পের দিকে ঝুঁকছেন, কিন্তু জনগণের জীবন বাঁচানো নিয়ে আপনার কোনো চিন্তা নাই। আমরা একবার চিন্তা করে দেখি তো, আমাদের বাবা মা, ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন কেউ যখন এরকম একটা পরিস্থিতিতে পড়বে, যখন তার একটা আইসিইউ বেডের প্রয়োজন হবে, কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতে একটা আইসিইউ বেডে কী পরিমাণ খরচ সেই ব্যাপারে নিশ্চয়ই আমাদের ধারণা আছে। একটা মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্তের কথা বাদ দিলাম, একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষেও তার পরিবারের একজন সদস্যকে আইসিইউতে 10 দিন রাখা সম্ভব না। সেক্ষেত্রে আপনি একটা সরকারি হাসপাতালে একটা আইসিইউ বেড খুঁজবেন এবং তখন আপনাকে অপেক্ষা করতে হবে ওই আইসিইউতে এখন যারা আছেন তাদের মধ্যে কেউ মারা যায় কিনা। আপনি আপনার পরিবারের সদস্য যাতে আইসিইউ বেড পায়, কারণে এখন যিনি আইসিইউতে আছেন আপনি তার মৃত্যু কামনা করবেন। আপনি না চাইলেও হয়ে যাবে। আপনি খুঁজবেন কে মারা গেছে, কোন বেডের রোগী মারা গেছে, আপনি সেখানে দৌড়াবেন। তার মানে আপনি আলটিমেটলি সাবকনশিয়াস মাইন্ডে তার মৃত্যু কামনা করছেন। এটা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি, এবং সেখানে আমাদের সরকার স্টান্টবাজি করে, এবং দুঃখের বিষয় সরকার প্রধান পর্যন্ত শুধুমাত্র স্টান্টবাজি করে জনগণের সাথে প্রতারণা করে।
এভাবেই দেশটা চলছে। কারণ জনগণের ভোটের তো প্রয়োজন হয় না। 2014, 18, 24 জনগণের ভোট ছাড়া ক্ষমতা দখল করেছে। এই কারণে জনগণের জানমাল, জনগণের জীবন, স্বাস্থ্য ব্যবস্থা এগুলো নিয়ে তাদের কোনো চিন্তা নাই। সুতরাং সমাধান একটাই, দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। গত 15 বছর এই সরকার জনগণের ট্যাক্স ভ্যাটের যত টাকা খরচ করেছে, যত টাকা এই জনগণের নামে ঋণ নিয়েছে, এই টাকায় আরও 10টা পদ্মা সেতু, আরও 10টা মেট্রো রেল, আরও 10টা এক্সপ্রেসওয়ে বানানো যেত। সারা দেশের সবগুলো মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সবগুলো সরকারি হাসপাতালে অন্তত 10 থেকে 20 শয্যার আইসিইউ কেন্দ্র স্থাপন করা যেত। কিন্তু জনগণের টাকা অলিগারদের পকেটে তুলে দিতে, জনগণের টাকা লুটপাট করতে এই সরকার যে প্রকল্পগুলো গ্রহণ করেছে, সেই প্রকল্পগুলো আবার তারা চালাতে পারছে না, সেগুলো শেষ হচ্ছে না, টাকাগুলো লুটপাট হয়ে যাচ্ছে। সুতরাং যে কথাটা বলছিলাম, সমাধান একটাই এবং সেই সমাধানের পথে আমাদের আসতে হবে। জনগণের কাছে আহ্বান, নিজেদের জন্য, নিজেদের জীবন বাঁচানোর জন্য, নিজের পরিবারের সদস্যদের জন্য, নিজের আত্মীয় স্বজনের, নিজের বাবা মা ভাই বোন, নিজের সন্তানের জীবন বাঁচানোর জন্য হলেও ঐক্যবদ্ধ হতে হবে এবং লড়াই করতে হবে। স্বার্থপরের মতো ঘরে বসে থাকার সময় নেই, এই কথাটা মাথায় রাখতে হবে। রমজান মাসের কথা বলি, আমরা ধর্মীয় অনুভূতির কথা বলি। ধর্মে বলা আছে, আপনি অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করেন তাহলে আপনার ঈমান নাই। আপনি যদি হাত দিয়ে সেটা প্রতিবাদ না করেন, আপনি যদি সেটা ঠেকানোর চেষ্টা না করেন, তাহলে আপনি অন্তত মুখে সেটা নিয়ে কথা বলেন। আর সেটাও যদি না পারেন তাহলে অন্তরে ঘৃণা পোষণ করেন। অন্তরে ঘৃণাটা আছে, দেশের শতভাগ মানুষেরই আসলে এই সরকারের বিরুদ্ধে অন্তরে ঘৃণাটা আছে, কিন্তু এটা ইমানের সর্বনিম্ন স্তর। অন্তত রমজান মাসে এই সিদ্ধান্তটা নেন যে আমরা নিম্ন স্তর থেকে অন্তত মধ্যস্তরে আসবো, আমরা অন্তত মুখে কথা বলবো, মুখে প্রতিবাদ করতে শুরু করব। আমরা যখন মুখে প্রতিবাদ করতে শুরু করবো তখন আমাদের মধ্যেই কেউ কেউ হাত দিয়ে, অর্থাৎ সরাসরি রাজপথে লড়াই নেমে আসবে এবং সেই দিন আমরা এই সরকারকে পরাজিত করতে পারবো।